নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি ডক্টর রঘুপতি সারেঙ্গী আপনাদের হোমিও বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের টানে এসেছি। আজ আমার নিবেদন কার্বো ভেজিটেলিস। কার্বো ভেজিটেলিস বা কার্বো ভেজ এই ওষুধটি মানে যার ঘরে কাঠবাক্স আছে, যার ঘরে 10টি হোমিওপ্যাথিক ওষুধের শিশি আছে, তার ঘরেই পাবেন। কারণ এটাকে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে গ্যাস অম্বল অজীর্ণের ওষুধ হিসেবেই এর সমূহ পরিচিতি। বাস্তবটা কি তাই? দেখি, আমরা নিজেদের মধ্যে সেটাই আজকে আলোচনা করে দেখব যে এটাই বাস্তবতা নাকি কার্বোভেজ মানে আর কিছু। কার্বোভেজ এর যে উৎস, এটা কিন্তু আপনারা সবাই জানেন, সবাই চেনেন, সবাই এর সাথে পরিচিত। আজকে এই আধুনিকতার যুগে জন্মে পড়লেই তো বাচ্চা পেস্ট ব্রাশ ব্যবহার করে, কিন্তু আমরা যারা আজকে 60 ছুঁই আমাদের ছোটোবেলাটার কথা একটু ভাবুন। আমরা সকালবেলা উঠে পড়লেই যা দিয়ে দাঁত মাজতাম, সেটাই হচ্ছে আজকের এই 60 বছরের কার্বোভেজ, মানে ভেজিটেবল চারকোল। চারকোল মূলত দুরকম হয়, একটা অ্যানিমেল চারকোল, একটা ভেজিটেবল চারকোল। অ্যানিমেল চারকোল মানে ধরুন হাজার হাজার বছর আগে সমুদ্রের বড় বড় তিমি, হাঙর, মাছ, প্রাণীকুল মাটির তলায় চাপা পড়ে আজকে যে ফসিল ফুয়েল হচ্ছে, যার সোর্সটা অ্যানিমেল, সেটাকে আমরা অ্যানিমেল চারকোল বলি। আর যে কাঠ, বাঁশ, যে কয়লা, তার থেকে সেটা দহনের ফলে যে কয়লাটা তৈরি হয়, তাকে আমরা বলি ভেজিটেবল চারকোল। মানে চারকোল অরিজিনেটেড ফ্রম ভেজিটেবলস, উদ্ভিদজাত যে কার্বন। তো কার্বনের প্রাচীন ব্যবহার বিভিন্নভাবে, বিভিন্ন রূপে এদেশের বাইরে ছিল, এবং সেটা ওষুধ হিসেবেও ছিল, এমনটাও জানা যায়। মিশরে কার্বোভেজের ব্যবহার মানে ভেজিটেবল যে কার্বন, তার ব্যবহার ওষুধ হিসাবে কয়েক হাজার বছর আগে। আর কি কাজে আমরা এটাকে ব্যবহার করতাম? এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে যারা লোহা গলায়, দেখবেন তারা এই পোড়া কাঠ কয়লাটাকে দিয়েই কিন্তু তারা এই সোনা গলানোর কাজটা করে। এবারে এটা বৈজ্ঞানিকভাবে এখন প্রমাণিত হয়েছে যে অ্যাক্টিভেটেড চারকোল আমাদের স্কিনের জন্য খুবই উপযোগী। প্রশ্ন হচ্ছে যে শুধু এইটুকু বা এর বাইরে এর যে প্রথামাফিক যে হোমিওপ্যাথিক ব্যবহার, সেটাই আমাদের লক্ষ্য, এবং সে কারণেই হ্যানিম্যান সাহেব স্বয়ং কার্বোভেজ প্রুভ করেছেন। আমরা বিশেষত যারা হোমিওপ্যাথিক জগৎকে ভালোবেসে হোমিওপ্যাথিকে বোঝার চেষ্টা করি, তাদের কাছে কার্বোভেজ একটা জেমস, একটা অমূল্য সম্পদ। প্রথমেই আমরা বুঝে নিই একটু কার্বোভেজের কন্ডিশনটা কীরকম, এবং কার্বোভেজের পেশেন্টকে আমরা চিনব কী করে। এটাই কিন্তু আমাদের হোমিওপ্যাথি হিসেবে একমাত্র দায়বদ্ধতা। কার্বোভেজের পেশেন্ট যখন আমাদের কাছে আসে, বা আমরা যখন যাই এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখতে, অধিকাংশ ক্ষেত্রে আমাদের যেতে হয়, ডাক্তারবাবুদের ডাকই পড়ে। কারণ খুব তাৎক্ষণিক ব্যবহার বাদ দিয়ে কার্বোভেজের যে বৃহৎ অংশের যে ব্যবহারটা,
সেটা কিন্তু বড়ই গভীরে এবং বড়ই মারাত্মক। ওভারঅল আমরা কি দেখতে পাবো? একটা ইমপারফেক্ট অক্সিজেনেশনের একটা পিকচার। দেখুন, অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। আপনি চাল, ডাল, মাছ, মাংস, দই, মিষ্টি, পায়েস, পাঁপড় যাই খান না কেন, অক্সিজেনটুকু আপনার লাগবে। আমরা অক্সিজেনটুকুই বাস্তবভাবে খাই, অক্সিজেনটুকুই আমাদের ভাইটাল ফোর্সকে বাঁচিয়ে রাখে। জীবনী শক্তিকে শক্তি প্রদান করার জন্য একমাত্র উৎস হচ্ছে অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়া। মোদ্দা কথায় রেসপিরেটরি প্রসিডিওর। এর মাধ্যমে কিন্তু ভাঙন, প্রজ্বলন, শক্তির নিষ্কাশন সবই হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় যে জ্বলুনিটা যেটা দরকার বার্নিংয়ের জন্য, সেই অক্সিজেন শরীরে কম প্রবেশ করছে। তাই যদি হয় তাহলে শরীরের টেম্পারেচার কি হবে? শীতল হবে। আপনার গ্যাসের উনুনে আপনি গ্যাসটাকে যদি কমিয়ে দেন, রান্নার তাপমাত্রা কমে যাবে। আমার শরীরে প্রতিনিয়ত যে রান্না হচ্ছে, সে রান্নার ফুয়েল হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনটাই যদি সাপ্লাই কমে যায়, তাহলে দেহটা শীতল হয়ে যাবে। এবারে তাহলে কি হবে? কার্বন জমতে শুরু করবে, কারণ অক্সিজেন ফ্লো হলেই না কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরোবে। ইনহেলেশনটা বেশি করে হলেই না এক্সহেলেশনটা হবে। পেশেন্টের যদি একটা ইমপারফেক্ট অক্সিজেনেশন সর্বত্র হয়, তাহলে রোগীর গায়ে দেখব আমরা বরফ শীতল একটা দেহ, ঠান্ডা, ঘাম, অসম্ভব ধরনের দুর্বলতা, সানকেন ফেস। বরিক বলছেন হিপোক্রেটিক লুক। গালগুলো বসে গেছে, চোখটা বসে গেছে, মেলার প্রমিনেন্সি জায়গাগুলো প্রকট হয়ে উঠেছে। একটা মানে তাকিয়ে আছে আধমরা হয়ে, একটা হাফ ডেড এমন একটা সিচুয়েশান। শ্বাস চলছে অতি ধীর গতিতে। নাকের ডোগাগুলো ক্রমশ কালচে হয়ে উঠছে, হাতের নখগুলো ক্রমশ নীলচে হয়ে উঠছে, দূরবর্তী অংশগুলো, পায়া হাতের এক্সট্রিমিটিগুলো, সেগুলো সব কেমন নীলচে বরণ ধারণ করছে। ডাক্তারি পরিভাষাতে যাকে বলা হয় সাইনোসিস। একটা পেরিফেরাল, একটা হচ্ছে সেন্ট্রাল। জিভ, নাকের অগ্রভাগ, জিভটা কালো, ওই ইমপারফেক্ট অক্সিজেনেশনের জন্য। এই জন্য আর কি হবে? যদি দূরবর্তী অংশ থেকে, এক্সট্রিমিটি থেকে আমার ব্লাড প্রপার সময়ে আমার হার্ট পর্যন্ত না আসতে পারে, তাহলে কি হবে? ভেনের মধ্যে কিছু স্ট্যাসিস দেখা দেবে। তাহলে পাটা ফুলবে, পায়ের দিকটা ফোলা ফোলা, কাপ মাসেলের উপরে ভেনগুলো প্রমিনেন্ট থাকবে, ভেরিকোসিল। অনেক ক্ষেত্রেই দেখবেন রাত্রেবেলা ভীষণ যন্ত্রণা হয়, পা না বেঁধে রাখলে ঘুমানো যায় না, পায়ের দিককে উঁচু না করলে ঘুমানো যায় না, এরকম পেশেন্ট এসে কমপ্লেন করে। এই রকম জিনিসটা যখন হবে, তখন আমাদের হার্টের যে বাম দিকের নিলয় আছে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হবে। আলটিমেটলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হবে। পেশেন্টের সিরিয়াস ব্রিথলেসনেস তৈরি হবে, ইয়ার হাঙ্গার, শুধু বাতাস করো, শুধু বাতাস করো, শুধু বাতাস করো। পেশেন্ট বলবে জানলা সব খুলে দেন,
সব খুলে দেন, সব খুলে দেন। ল্যাট্রিনের ছোট ঘরে কার্বোহাইড্রেট পেশেন্ট বুঝতে পারে না, কারণ জায়গা ছোট, ল্যাট্রিনের মধ্যে প্রপার অক্সিজেনেশন, প্রপার ক্রস ভেন্টিলেশনের সুযোগটা অনেক ক্ষেত্রেই কম থাকে। এই কারণে সে বাতাস ছাড়া বাঁচবে না। মানে অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটিটা যেহেতু কমে গেছে সিস্টেমের, তাহলে অন্তত আউটওয়ার্ড সাপ্লাইটা যদি বেশি থাকে তাহলেও একটু বেশি অক্সিজেন সে পায়। কোনো কোনো বাচ্চা কনজেনিটাল অ্যাটেলেক্ট্রিসিস অফ লাং নিয়ে জন্মায়। মানে মানে বেলুনটা ভিতরে চুপসে ছিল, মার পেটে যখন ছিল, যে করে প্রথম শ্বাসটা নিল বাচ্চা মার পেটের বাইরে বেরিয়ে এসে, সেই বেলুনটা কিন্তু প্রথম ফুলেছিল। তারপর থেকে সে কিন্তু প্রতি মিনিটে 18 বার করে চুপসাচ্ছে ফুলছে, চুপসাচ্ছে ফুলছে, মানে 18টা শ্বাস আমরা নিচ্ছি। প্রাকৃতিক নিয়মে এই যে ফোলাটা, এটা যদি কোনো কারণে না সম্ভব হয়, মানে লাংয়ের ওয়ালগুলো যদি চিটিয়ে থাকে, তাহলেই সেই যে কন্ডিশনটা তাকে বলা হবে অ্যাটেলেক্টেসিস অফ লাং। এক্ষেত্রে তীব্র শ্বাসকষ্ট, নীল ঠোঁট, নীল নাক, হাত পা নখ সব নীল, ট্রেমেন্ডাস শ্বাসকষ্ট, সঙ্গে সঙ্গেতে এনআইসিইউতে দেওয়ার প্রশ্ন, সঙ্গে সঙ্গে স্পেশাল কেয়ার নেওয়ার প্রশ্ন, তাৎক্ষণিক একটা ক্রাইসিস তৈরি হয়ে যায়। এমন ক্ষেত্রেও কার্বোভেজ ভীষণ ভালোভাবে কিন্তু কাজ করতে আমি দেখেছি। এখন কতগুলো পার্টিকুলার অসুখের কথা বলবো, যে ক্ষেত্রগুলোতে আমাদের লাংস খুব মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হয়। তার কিছু অ্যাকুট ভ্যারাইটি আছে, কিছু ক্রনিক ভ্যারাইটি আছে। যেমন বাচ্চাদের একটা অ্যাকুট কন্ডিশনের কথা এই মুহূর্তে বললাম, ওরকম চাইল্ডহুড অ্যাজমা হয়। মায়েদের যারা ওই মানে গাড়ির গ্যারেজ দীর্ঘদিন ভিতরে বাসা জমে আছে, নোংরা জমে আছে, ঝুল জমে আছে, ওগুলো সাফ করছে, সিঁড়ি সাফ করছে, অপরিষ্কার জায়গাতে অত ঘোরাফেরা করে যে সমস্ত মায়েরা, তাদের এক ধরনের একটা ভাইরাল প্রবলেম হয়, হান্টার ভাইরাস পালমোনারি ডিজিজ। একটু রেয়ার, দুম করে শ্বাসকষ্ট। কিন্তু একটা সুখবর যে এতে একজনের দেহ থেকে আরেকজনের ক্ষেত্রে এই হান্টার ভাইরাস খুব একটা ছড়ায় না। এটা একটু রেয়ারের কথা বললাম। কমন কি? কমন হচ্ছে অ্যাজমা, মানে হাঁপানি, ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াকটেসিস কিন্তু না, ব্রঙ্কিয়াকটেসিস অন্য জিনিস, ব্রঙ্কাইটিস অন্য জিনিস। আমি কিন্তু সজ্ঞানে ব্রঙ্কাইটিসের কথা বলছি। আর কি বললাম? এমফিসেমা। তাহলে অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফিসেমা, এই মিলে হলো সিওপিডি, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই ক্ষেত্রে অ্যাকুট অ্যারোফেজিয়া দেখা যায়, শুধু বাতাস চায়, শুধু বাতাস চায় পেশেন্ট, ইমপারফেক্ট অক্সিজেনেশন হচ্ছে। বয়স্কদের বয়সের কারণেই লাংসের ইলাস্টিসিটি কমে যায়, তাদের ক্ষেত্রে স্যানাইল একটা অ্যাজমাটিক কন্ডিশন গ্রো করে, সেক্ষেত্রেও কিন্তু কার্বোভেজের একটা ভালো রোল আছে। মধ্যবয়স্ক যে সমস্ত পেশেন্ট, এই সিওপিডি প্রসঙ্গে যেটা বলছিলাম, ওদের মধ্যে একটা আইএলডি বলে আপাত দুরারোগ্য একটা অসুখ হয়। স্যার আইএলডি কি স্যার? আমি এইটাই তো গন্ডগোল। আমি আগের বারেও বলেছিলাম যে ভিডিওর মাঝে আমাকে প্রশ্ন করবে না, মন দিয়ে শোনো, পরে
কমেন্ট করো, যেটা জানতে চাও লেখুন, আমি তো উত্তর দিই। আইএলডি অ্যাকচুয়ালি ওর ফুল ফর্মটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এটা লাং প্যারেনকাইমাল যে ডিজিজগুলো আছে তার মধ্যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ একটা। মানে আমাদের এই যে সামনে যে শক্ত পোর্শনটা হাত দিয়ে বোঝা যায়, রিং 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 মতো আছে, এইটা নিচের দিকে আস্তে 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 মেন ব্রঙ্কাস হয়ে গেছে, দিয়ে সেটা দুটো ভাগে ভাগ হয়ে সেটা দুটো লাংসকে জয়েন করেছে। এই একবার ভাগ হওয়া, তার থেকে দুটো, তার থেকে চারটে, তার থেকে আটটা, তার থেকে 16টা, তার থেকে 32টা, তার থেকে 64টা, তার থেকে 128টা, এরকম করতে 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 23তম যখন ভাগটা হয় তখন সেইখানে একটি করে ছোট্ট থলি থাকে। এই থলিগুলোকে বলে অ্যালভিওলাস, প্লুরাল নাম্বারে বলা হয় অ্যালভিওলি। এক একটা লাঙে প্রায় 10 মিলিয়ন অ্যালভিওলি আছে। এই যে ছোট যে অ্যালভিওলাসটা এবং তার চারিদিকে যে প্যারেনকাইমার ওয়ালটা, এই যে ইউনিটটা, এই ইউনিটটাকে বলা হয় প্যারেনকাইমাল ইন্টারস্টিশিয়াল ইউনিট। এইটা আক্রান্ত যখন হয়, মানে ওই অ্যালভিওলাসটা আর তার চারিদিকে যে লাং প্যারেনকাইমাল যে সারাউন্ডিংসটা আছে, ওই অ্যাম্বিয়েন্সটুকু নিয়ে ইউনিটটা তৈরি হয়। এই ইউনিটটা যখন আক্রান্ত হয় তখন তাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। সিভিয়ার অ্যারোফেজিয়া হয়, ট্রেমেন্ডাস এয়ার হাঙ্গার হয়। সঠিক অর্থে মডার্ন সায়েন্সে রিলিফ দেওয়া ছাড়া এর কোনো ট্রিটমেন্ট নেই। আমি সুপার স্পেশালিটি হসপিটাল, যেগুলো রেফারেল হসপিটাল, সেরকম জায়গা থেকে বহু পেশেন্টকে ফিরে আসতে আমি দেখেছি এবং কোনো পেশেন্টই খুব দীর্ঘস্থায়ী হয়নি। খুবই খারাপ জিনিস, খারাপ অসুখ। কিন্তু পাশাপাশি আমি এটাও দেখেছি, যেই পেশেন্টের ওই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের কারণে ব্লিডিং ম্যানিফেস্টেশন যখন হয় তখন কিন্তু কার্বোভেজ খুব সুন্দর কাজ করে। তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের কারণে একটা ব্লিডিং ম্যানিফেস্টেশন হতেই পারে। আমরা বুঝবো কী করে একটা পেশেন্টের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হয়েছে? পেশেন্টের, বয়স্ক পেশেন্ট অবশ্যই মধ্যবয়সী এরকম হওয়াটা বাঞ্ছনীয়, হওয়াটা স্বাভাবিক। একটু চলাফেরা করতে গেলেই তার শ্বাসকষ্ট, এমনি এক জায়গায় বসে আছে চুপচাপ, আপনি কিছুই বুঝতে পারবেন না। যেই 2 পা 4 পা চলতে শুরু করলো, হ্যাঁস ফ্যাঁস হ্যাঁস ফ্যাঁস হ্যাঁস ফ্যাঁস করছে, একটা ব্রিদিং ডিসকমফর্ট, তার জন্য একটা গ্যাসপিং মতো মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে। ও বাবা রে, একটু হাওয়া করো না, একটু মুখে বাতাস করো না, একটু ফ্যানটা জোরে চালিয়ে দাও না। আপনি পায়ে হাত দিয়ে দেখুন, পাগুলো টিপে টিপে আপনি দেখুন, ওখানে দেখবেন পিডাল ইডিমা আছে। মানে পায়ে টিপলে টিপ বসে যাবে, জল জমে আছে এরকম মনে হবে। আর কি, আপনি যদি রাইট সাইডে আপার অ্যাবডোমেনে আপনি যদি প্যালপেট করেন, এখানে আপনি পেশেন্ট বলবে স্যার ব্যথা লাগছে, এবং হাতে আপনার কিছু একটা শক্ত মতো কিছুটা লাগছে এরকম অনুভূতি হবে। দ্যাট ইজ টেন্ডার অ্যান্ড প্যালপেবল লিভার। পিঠের পিছনের দিকে নিচের অংশে যদি স্টেথো দিয়ে বলা হয় যে আপনি একটু জোরে জোরে শ্বাস নেন, মুখ খুলে শ্বাস নেন, এটা কারকার 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 একটা শব্দ হবে, তাকে বলা হয় বেজাল ক্রেপিটেশন। ফুট ইডিমা, প্যালপেবল অ্যান্ড টেন্ডার লিভার আর বেজাল ক্রেপিটেশন, এই তিনটে যদি থাকে তাহলে আমরা বুঝবো, তার সঙ্গে অবশ্যই রেসপিরেটরি ডিস্ট্রেস, আমরা বুঝবো যে পেশেন্টের
একটা সিসিএফ হয়েছে এটা ধরে নিতে পারি। এমন ক্ষেত্রে ও যদি সিমটম করোবরেট হয়, টেমেন্ডাস ইজ এ ম্যাজিক্যাল রেমেডি। এই গেল মোটামুটি লাং সংক্রান্ত যে ক্ষেত্রটা, যেখানে কার্বোভেজ ভীষণ রকম কাজ করে। আজকে এই পর্যন্ত, পরবর্তী অংশ পরের পাঠে। নমস্কার।